দেশের প্রথম শিক্ষা বিষয়ক কন্টেন্ট শেয়ারিং ওয়েব পোর্টাল www.edutubepd.com এ আমরা আজকের এই ক্লাসে শিখব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর্থিক বিবরণী সম্পর্কে। আমরা সবাই জানি যে প্রত্যেকটি ব্যবসায়েরই একটি নির্দিষ্ট সময় শেষে সে ব্যবসায়ের আর্থিক অবস্থা জানা খুব জরুরি দরকার হয়ে যায়, এবং এছাড়াও নির্দিষ্ট সময় অন্তে ব্যবসায়ের নিট লাভ, নিট ক্ষতি ইত্যাদি জানাও অনেক জরুরি দরকার হয়। মূলত এই কারণে আমরা পূর্বের যে চ্যাপ্টারসগুলো পড়েছি সেই চ্যাপ্টারসে ব্যবসায়ের যে হিসাব বইগুলো ছিল, যে লেনদেনভুক্ত করার নিয়মাবলী ছিল, সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, বিশদ আয় বিবরণী কি, এবং আর্থিক অবস্থা নিরূপণের জন্য কিছু নিয়ম কানুন। আমরা সবাই জানি যে আর্থিক অবস্থার দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে ব্যবসায়ের লাভ বা ক্ষতি জানা, আরেকটি হচ্ছে ব্যবসায়ের সম্পদ এবং দায় দেনার পরিমাণ জানা। মূলত লাভ ক্ষতি নিরূপণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী, যাকে আগে বলা হতো আয় বিবরণী, এবং সম্পদ ও দায় দেনা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হতো তার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যা আগে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট নামে পরিচিত ছিল। প্রথমে আমরা চলে আসি এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী কি সেই সংজ্ঞায়। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে আর্থিক বিবরণী বলা হয়। আর্থিক বিবরণী বৃহদাকার ব্যবহারকারীদের প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। মূলত আর্থিক বিবরণীর হিসাব মান 1 IAS 01 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুতের 5টি অংশ রয়েছে। আর্থিক বিবরণী প্রস্তুতের 5টি ধাপগুলো হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। আমাদের এই চ্যাপ্টারসে শুধুমাত্র প্রথম 3টি ধাপের ধারণা ও প্রস্তুত প্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি বিশদ আয় বিবরণী কি তার একটি ধারণায়। মূলত বিশদ আয় বিবরণী হচ্ছে নিট মুনাফা এবং নিট ক্ষতি বের করার একটি শীট। বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়। সেবা প্রদানকারী ব্যবসায় যা পণ্য বিক্রয় করে না বরং সেবা প্রদান করে, যেমন বিজ্ঞাপনী সংস্থা, এরকম ব্যবসায় আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। অপরদিকে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়, আর মোট মুনাফার সাথে অন্যান্য পরোক্ষ আয় যোগ করে সমষ্টি হতে পরোক্ষ ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি বিশদ আয় বিবরণী মূলত সেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য যেমন দরকার, তেমনি ক্রয় বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য দরকার। আর আমরা বিগত চ্যাপ্টারসগুলোতে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, আপনি প্রতি মাসে যে পরিমাণ আয় করেন তা থেকে আপনার যে ব্যয় রয়েছে তা যদি আপনি বাদ দেন তাহলে যে পরিমাণটি থাকে সেটি হচ্ছে নিট মুনাফা বা নিট ক্ষতি, নিট লাভ বা নিট ক্ষতি। যদি আয়ের পরিমাণ বেশি থাকে তাহলে নিট লাভ এবং ব্যয়ের পরিমাণ বেশি থাকলে নিট ক্ষতি। ঠিক একইভাবে এখানে নিট লাভ এবং নিট ক্ষতির পরিমাণ বের করা যায়। বিশদ আয় বিবরণীর আসলে উদ্দেশ্য রয়েছে বিভিন্ন। বিশদ আয় বিবরণের কারণেই আমরা নেট লাভ বা নেট ক্ষতি জানতে পারি, এবং সেটি যখন ব্যবসায়ের মালিকের কাছে পেশ করা হয় তার অর্থ হচ্ছে এই যে তিনি যেই নেট লাভ হয়েছে তার অতিরিক্ত পরিমাণ দাবি করতে পারবেন না। যদি তিনি অতিরিক্ত পরিমাণ দাবি করেন তাহলে সেটি মূলধন থেকে আসলে ব্যালেন্স করে দিতে হয়, যার কারণে মূলধনের পরিমাণ কমে যায়, যা পরবর্তীতে ব্যবসায়ের বিভিন্ন কার্যক্রমে বাধাগ্রস্ত করে।
এরপর বিভিন্ন আয় ও ব্যয়ের যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি কিভাবে আয়ের পরিমাণ আরো বাড়ানো যায় আর ব্যয়ের পরিমাণ কমিয়ে নেট মুনাফা বাড়ানোর ব্যবস্থা করা যায়, কারণ ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বিশদ আয় বিবরণীর আরো কতগুলো উদ্দেশ্য এখানে রয়েছে, যেমন প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা, নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, কোন কোন খাতে লাভ এবং কোন খাতে ক্ষতি হয়েছে সেটি সম্পর্কে জানা যায়, ফলে প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা সম্ভব হয়। সঠিক নিয়ন্ত্রণ করা যায়, কারণ আয়ের পরিমাণ কোন কোন খাতে আমরা স্টেপস নিলে আরো বাড়বে আর কোন কোন ব্যয়ের পরিমাণ কমিয়ে দেওয়া সম্ভব সেটি কিন্তু আমরা এই বিশদ আয় বিবরণী থেকেই জানতে পারবো। তুলনামূলক বিচার বিশ্লেষণ, প্রকৃত লাভ প্রকৃত ক্ষতি ইত্যাদি জানতে পারলে বিচার বিশ্লেষণ করাও সুবিধা হয়। এছাড়া এর ফলে প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পায়। ব্যবসায়ের আয় ন্যূনতম সীমা অতিক্রম করলে তার উপর আয়কর দিতে হয়, মোট আয় যাই হোক না কেন তার উপর কর দিতে হবে, এবং আয়ের পরিমাণ জানা থাকলে আয়করের পরিমাণ বের করাও ইজি হয়। কারবারের আর্থিক সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে ধারণা করা যায়। ব্যবসায়ের কি নেট লাভ নাকি নেট ক্ষতি হয়েছে সেটি জানলে আমরা বুঝতে পারবো যে কারবারের কি আর্থিক দুর্বলতা বা আর্থিক ক্ষতি রয়েছে কিনা। সংশ্লিষ্ট আইনের বিধান অনুসরণ, বিভিন্ন আইন দ্বারা ব্যবসা পরিচালিত হয়। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে সেটি যদি পেশ করা হয় তাহলে মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো বুঝতে পারবে যে এই কোম্পানিটি আইন মেনে ব্যবসা চালনা করছে কি না। মূলত বিশদ আয় বিবরণী প্রস্তুতের সময় আমরা পরিচালন এবং অপরিচালন আয় এবং ব্যয় আইটেমগুলোকে ইনক্লুড করে থাকি। তাহলে আমাদেরকে পরিচালন আয় এবং ব্যয় এবং অপরিচালন আয় এবং ব্যয় সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যার ফলে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুতে নির্ভুলভাবে করতে পারবো। যেমন এখানে প্রত্যক্ষ পরিচালন আয়ের মধ্যে রয়েছে পণ্য বা সেবা বিক্রয়, আর পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে রয়েছে বার্তা প্রাপ্তি বা কমিশন প্রাপ্তি। পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে প্রত্যক্ষগুলোর মধ্যে রয়েছে পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, এছাড়া আরো কিছু এখানে আইটেম এর কথা উল্লেখ করা রয়েছে। পরোক্ষ পরিচালন ব্যয়ের বিভিন্ন আইটেমের কথা উল্লেখ করা হয়েছে। স্থায়ী সম্পদ হতে বিক্রয়, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি ইত্যাদি অপরিচালন আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। অপরিচালন ব্যয়ের কথা এখানে উল্লেখ করা রয়েছে। এটি শুধুমাত্র যে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতেই লাগবে তা নয়, বরং বিভিন্ন এমসিকিউ যে কোয়েশ্চেন গুলো থাকবে সেই কোয়েশ্চেন গুলোতে ক্যাটাগরি ওয়াইজ কোন একটা আইটেমের কথা বলে সেটির সঠিক উত্তর বের করতে বলা হবে। তাই সেই কারণে হলেও আমাদের আইটেম গুলো সম্পর্কে ভালোভাবে মাথায় থাকতে হবে। এরপর আমরা একটি বিশদ আয় বিবরণীর স্যাম্পল দেখি। এখানে প্রথমে দেয়া আছে বিক্রয়, থেকে বাদ দেয়া আছে ফেরত, তারপরে বাদ দেয়া আছে বিক্রয় বার্তা, যা থেকে আমরা নিট বিক্রয়ের পরিমাণ পেয়ে ফেলবো। এই নিট বিক্রয় থেকে আমাদেরকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। এখানে আছে প্রারম্ভিক মজুদ পণ্য, তার থেকে ক্রয় এবং ক্রয় যোগ করা হয়েছে, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেওয়া হয়েছে, ক্রয় বার্তা বাদ দেওয়া হয়েছে। তারপরে আইটেমটি রয়েছে আন্তঃপরিবহন, মজুরি, আমদানি শুল্ক। এই কয়েকটি যোগফল থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য, যার পরিমাণ দাঁড়াবে বিক্রিত পণ্যের ব্যয়। নেট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব, তাহলে আমরা মোট মুনাফা পাবো, যা থেকে বাদ দিতে হবে পরোক্ষ পরিচালন আয়, যা থেকে যোগ করতে হবে পরোক্ষ পরিচালন আয়। তারপর যে অ্যামাউন্টটি পাওয়া যাবে তা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেব। এখানে পরিচালন ব্যয়ের কতগুলো আইটেম দেওয়া আছে। এই মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ করে আর পরিচালন ব্যয় বাদ দিয়ে যে পরিমাণটি থাকবে সেটি হবে হচ্ছে এখানকার আয়ের পরিমাণ বা নেট মুনাফা। এরপর তার সাথে যোগ করা হয়েছে অনাদায়ী পাওনা, যোগ করা হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাদ দেওয়া হয়েছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা এরপরে ফলে পেলাম পরিচালন মুনাফা। এর অর্থ হচ্ছে
যে আইটেমগুলো আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে বা যে আইটেমগুলো আসলে লেনদেনভুক্ত থাকবে সেই আইটেম ওয়াইজ আমাদেরকে এই ক্যাটাগরিগুলো ভাগ করতে হবে। সাপোজ এখানে পরিচালন মুনাফা নামে বিভিন্ন আইটেমগুলো রয়েছে। যদি পরিচালন মুনাফা নামে কোনো আইটেম প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে ঠিক পরিচালন মুনাফার আগের যে আইটেমগুলো রয়েছে সেই পর্যন্ত যে অ্যামাউন্টটি বের হবে সেটাকে আমরা ইউনিট মুনাফা হিসেবে ধরবো। কিন্তু যদি পরিচালন মুনাফার আয় এবং ব্যয়ের আইটেমগুলো থাকে তাহলে সেটিকেও আমাদের এখানে ইনক্লুড করতে হবে। পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করব আর অপরিচালন আয় বাদ দেব, ফলে সেখান থেকে আমাদের নিট মুনাফা বেরিয়ে হয়ে যাবে। কয়েকটি ব্যয়ের কথা বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে আমরা কিভাবে বের করব, প্রারম্ভিক মজুত পণ্য সাথে নিট ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ করব আর সমাপনী মজুত পণ্য বাদ দিব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে ফেলবো। এখানে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ বলতে বুঝিয়েছে ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক ইত্যাদি। আর বীমা ব্যাপারটি হচ্ছে ব্যবসার বিভিন্ন সম্পদ যেমন যে স্থায়ী সম্পদগুলো রয়েছে ইত্যাদি দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য করা হয় বীমা। বীমার জন্য কোম্পানিকে প্রতি বছরই প্রিমিয়াম দিতে হয় যাকে বলা হয় বীমা খরচ প্রিমিয়াম বা বীমা প্রিমিয়াম। অপচয়ের ফলে সম্পদের ক্ষয় হয়, এই ক্ষয়ও এক প্রকার ক্ষতি যা ক্ষতি না বলে অপচয় বলা হয়। অনাদায়ী পাওনা হচ্ছে আপনি কোনো কারো কাছে টাকা পান, সেটা যদি আর ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকে, অর্থাৎ যার কাছে টাকা পান সে যদি আপনাকে আর দেওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেটি হবে অনাদায়ী পাওনা। দেনাদারের মৃত্যু, দেনাদার দেউলিয়া হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া ইত্যাদি কারণে অনেক সময় পাওনা টাকা আর ফেরত পাওয়া যায় না, যেটিকে অনাদায়ী পাওনা হিসেবে আমাদেরকে ধরতে হবে। এরপর রয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ব্যবসায় লেনদেন করার ফলে আমাদেরকে বাকিতে অনেক ধরনের বিক্রি করতে হয়, কিন্তু তার মধ্যে কিছু অংশ হয়তো বাকির টাকা আর ফেরত দেয় না। আমরা যখন দেনাদার হিসাবগুলো কাউন্ট করব, মোট যে দেনাদার রয়েছে তার একটা পার্সেন্টেজকে আমরা অনাদায়ী পাওনা ধরেই রাখবো যে ওই টাকা আর পাওয়া যাবে না, যে অ্যামাউন্টটিকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে এখানে উল্লেখ করব। এরপর রয়েছে প্রাপ্য লভ্যাংশ যা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে পাওয়া যায়। সুদ প্রাপ্তি, বিনিয়োগ করা হলে বা ব্যাংকে জমা অর্থের উপর যে সুদ পাওয়া যায় তাই হচ্ছে সুদ প্রাপ্তি নামে পরিচিত। এখানে বিশদ আয় বিবরণীর আরো কয়েকটি খরচ নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত আমরা আমাদের এই সাইটটি শিক্ষার্থীদের সুবিধার জন্য, শিক্ষার্থীরা যাতে আরো বেশি করে শিখতে পারে সেই জন্যই আমাদের এই যে ক্লাসগুলো নেওয়া। আমরা সবসময় চেষ্টা করেছি যে এই চ্যাপ্টারসগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এবং কোয়েশ্চেনগুলো আরো ভালো করে সলভ করার জন্য বিভিন্ন সোর্স থেকে এক্সট্রা কিছু রিডিং ম্যাটেরিয়ালস যা আমাদের এই চ্যাপ্টারসগুলোর সাথে রিলেটেড সেই ম্যাটেরিয়ালসগুলোকে কালেক্ট করে এই স্লাইড শো এর মধ্যে ইনক্লুড করতে, আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে, যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই যে কোনো আইডিয়া নিতে পারে। আমাদের সবগুলো সোর্সই, আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে এক্সট্রা রিডিং ম্যাটেরিয়ালস, তার সোর্সই আমরা হায়ার স্টাডিজের বিভিন্ন বই থেকে সংগ্রহ করে থাকি। তেমনি একটি সংগ্রহ থেকে আমরা পেয়েছিলাম বিশদ আয় বিবরণীর কয়েকটি খরচ নিয়ে আলোচনা, যেখানে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তারপরে রয়েছে ভাড়া, বিশদ আয় বিবরণীতে একটি পরিচালন খরচের অন্তর্ভুক্ত হয়। আছে বেতন, আছে বীমা খরচ, টেলিফোন, ডাক ও ফ্যাক্স খরচ যা পরিচালন খরচের হিসেবে দেখাতে হয়। এরপর রয়েছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার মধ্যে রয়েছে দেনাদারের মৃত্যু, দেউলিয়া, নিখোঁজ প্রভৃতি। অনাদায়ী পাওনা সঞ্চিতির কথা বলেছি। ভ্রমণ খরচ, ব্যবসায়ের প্রয়োজনে মালিক বা কর্মকর্তাকে দেশের অভ্যন্তরে অথবা বিদেশে ভ্রমণ করতে হয়। এই খরচকে বলা হয় ভ্রমণ খরচ, যা পরিচালন খরচের অন্তর্ভুক্ত হয় এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় ব্যয়ের সাথে ইনক্লুড হয়, যা মোট মুনাফা থেকে বাদ যায়। এরপর রয়েছে অফিস খরচ, ছাপা ও মনিহারি। ছাপা মনিহারির মধ্যে রয়েছে অর্থ প্রাপ্তির রসিদ, ভাউচার, ক্যাশ বুক, ক্যাশ মেমো, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাপাতে যে খরচ হয় সেই খরচকে বলা হয় ছাপা খরচ। কর ও অভিকর, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা বোর্ড এবং সরকার কর্তৃক ধার্যকৃত করকে কর ও অভিকর বলা হয়। এটি একটি পরোক্ষ খরচ। এটি যেহেতু ব্যবসাকে প্রদান করতে হয় তাহলে এটিও বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচের আওতায় দেখাতে হয়। সাধারণ খরচ বা বিভিন্ন খরচ,
এছাড়াও প্রতিষ্ঠানে বিভিন্ন সময় খুব ছোট ছোট খরচ হয় যার পরিমাণ খুবই কম এবং সেটিকে কোনো আলাদা কোনো নামে ইনক্লুড করা পসিবল হয় না। সেটিকে আমরা বিবিধ খরচ বা সাধারণ খরচ নামে উল্লেখ করে ফেলি, তার মধ্যে টুকটাক অনেক ধরনের খরচ ইনক্লুডেড। এরপর আছে আপ্যায়ন খরচ। অফিসে কোনো গেস্টের আগমন ঘটলে তাদের আপ্যায়নের জন্য যে খরচ হয় তা আপ্যায়ন খরচ নামে পরিচিত। আছে বিক্রয় পরিবহন বা বহি পরিবহন। বিক্রিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট অনেক সময় আমরা নিজেদের খরচে পৌঁছে দেই, সেই খরচটিকে বলা হয় বহি পরিবহন বা বিক্রয় পরিবহন। বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন। আমরা সবাই মূলত সেলস পারসন বা সেলসম্যান কথাটির সাথে পরিচিত। ব্যবসা পরিচালনা করার সময় আমরা প্রায় বিক্রয় প্রতিনিধি বা সেলসম্যান নিয়োগ করে থাকি। তাদের যে বেতন ও কমিশন সেটিও এই বৃহৎ আয় বিবরণীতে ইনক্লুডেড হবে। এরপর রয়েছে বিজ্ঞাপন। বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে আমরা বিভিন্ন অ্যাড দিয়ে থাকি, যা এক ধরনের পরোক্ষ খরচ। বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচের অন্তর্ভুক্ত হিসেবে এটি দেখাতে হয়। প্যাকিং বা মোড়ক খরচ। পণ্য বিক্রয়ের জন্য প্যাকিং করতে হয়, এর জন্য যে খরচ সেটিও পরিচালন খরচ হিসেবে যায়। প্রদত্ত বার্তা। দেনাদারের নিকট হতে তাড়াতাড়ি পাওনা আদায়ের জন্য বা পাওনা আদায়ের জন্য যে পরিমাণ অর্থ পাওয়া যেত তার থেকে কিছু পরিমাণ ছাড় দেয়াকে মূলত আমরা প্রদত্ত বার্তা বলে থাকি। এটিও বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসেবে দেখাতে হবে। স্থায়ী সম্পদের অপচয় নিয়ে আমি কথা বলেছি। আছে মেরামত। এটিও নিয়ে আমি আলোচনা করেছি। স্থায়ী সম্পদের মেরামতে যদি কোনো খরচ হয় সেটি এই ব্যয় হিসেবে আসবে। আছে শিক্ষানবিশ ভাতা। মানে হচ্ছে মাঝে মাঝে কিছু শিক্ষানবিশ নিয়োগ করা হয় যারা পার্ট টাইম কাজ করে, তাদেরকে যে অর্থ প্রদান করা হয় তা শিক্ষানবিশ ভাতা নামে পরিচিত। মূলধনের সুদ। হিসাব সংরক্ষণের দৃষ্টি হতে ব্যবসায় এবং মালিক হচ্ছে সম্পূর্ণ পৃথক সত্তার অধিকারী। তাই মালিক কর্তৃক সরবরাহকৃত যে মূলধন তার উপর একটা সুদ ধার্য করে ব্যবসায় প্রতিষ্ঠান মাসের শেষে বা বছরের শেষে এই সুদকে মূলধনের সাথে অন্তর্ভুক্ত করতে হয়, যা একটি খরচ হিসেবে দেখানো হয়। আছে ঋণের সুদ। ব্যবসা যখন বাইরের কোনো সোর্স থেকে কোনো লোন নেবে তার জন্য প্রত্যেকটি নির্দিষ্ট সময় আনতে যে নির্দিষ্ট পরিমাণ খরচ বা সুদ প্রদান করতে হয় তাও অপরিচালন খরচ হিসেবে দেখাতে হয়। ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটিও ঠিক সেম। অস্বাভাবিক ক্ষতিসমূহ যেমন আগুনে বিনষ্ট পণ্য, সম্পত্তি বিক্রয়ে ক্ষতি, নগদ টাকা চুরি, ছিনতাইজনিত ক্ষতি, এছাড়া অন্যান্য যে ক্ষতির কারণে যে ব্যবসায়ের যে লসগুলো থাকে সেগুলোকে আমরা বিশদ আয় বিবরণীতে অপরিচালন খরচ হিসেবে দেখাতে হয়। এখানে কয়েকটি আয়ের কথা বলা হয়েছে। আছে বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমা সুদ, ভাড়া প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, শেয়ারে যদি কোনো পার্সেন্টেজ থাকে। আছে শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি হচ্ছে ব্যাপারটা অনেকটি আগেরটার মতোই। আগে আমরা যে বিশদ আয় বিবরণীর যে কতগুলো ব্যয়ের আইটেম দেখেছিলাম সেখানে ছিল শিক্ষানবিশ ভাতা, যেটি কোম্পানিতে যারা পার্ট টাইম জব করতো তাদেরকে আমরা দিতাম। আর শিক্ষানবিশ সালামি হচ্ছে যে কিছু কিছু শিক্ষানবিশ সালামি নিয়োগ করতে হয় যারা নিজেরা কাজ শিখে বরং কোম্পানিতে আরো অর্থ প্রদান করে, যা শিক্ষানবিশ সালামি নামে পরিচিত। সম্পদ বিক্রয় হতে মুনাফা পাওয়া যায়। অনেক সময় সম্পদ যে পরিমাণ টাকায় ক্রয় করা হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ টাকায় বিক্রয় করা সম্ভব হয়, সে অতিরিক্ত অর্থকেই মূলত মুনাফা নামে দেখাতে হয়। বার্তা প্রাপ্তি। পাওনাদার টাকা নির্দিষ্ট মেয়াদে পরিশোধের পূর্বে পরিশোধ করলে পাওনাদার অনেক সময় টাকা ছাড় দেয়, তা বার্তা প্রাপ্তি নামে পরিচিত। এটি আয়ের অ্যামাউন্টে যাবে। প্রাপ্ত কমিশনও অনেকটা প্রদত্ত কমিশনেরই মতো। মালিকানা সত্ত্বা বিবরণীর একটি প্রস্তুত প্রণালীর একটি স্ন্যাপশট এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন বিনিয়োগ যোগ করা হয়েছে, তার সাথে মুনাফা থাকলে সেটিকে যোগ আর ক্ষতি হলে সেটি থেকে মাইনাস করে যে অ্যামাউন্টটি হবে তা থেকে উত্তোলন এবং আয়কর বাদ দিলে যে অ্যামাউন্টটি থাকবে তার নাম হবে মালিকানা সত্ত্ব বা সমাপনী উদ্বৃত্ত। মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত। এরপর আমরা আসি যে লাস্ট রয়েছে টপিকটি, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমি প্রথমেই বলেছিলাম যে ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকাল শেষে ব্যবসায়ের সম্পত্তি, দায়, মূলধন প্রভৃতির চুলচেরা বিশ্লেষণ করা হয়। এই চুলচেরা বিশ্লেষণ যেই বিবরণীর মাধ্যমে করা হয় তাকেই বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী থেকে বিভিন্ন তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
এ সম্পর্কে আমরা পরে আসবো। প্রথমে আমরা পড়বো যে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করা হয়। তার আগে আমরা দেখব আর্থিক অবস্থা বিবরণীর বিভিন্ন বৈশিষ্ট্য। এখানে সম্পত্তির দায় ও মালিকানার বিভিন্ন তালিকা থাকে। একটি নির্দিষ্ট তারিখের আর্থিক চিত্র প্রকাশ পায়। সম্পত্তি দায়ের পারস্পরিক মূল্যায়ন করা যায়, অর্থাৎ মোট সম্পত্তি মোট দায়ের পরিমাণের পার্থক্য বোঝা যায়। মূলধন জাতীয় সম্পত্তি ও ব্যক্তিবাচক হিসাবের এখানে অন্তর্ভুক্তি থাকে। মোট সম্পদ ও দায় মালিকানা সত্ত্বের সমষ্টির সমান হয়। এখানে এটি কিভাবে প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থার বিবরণীতে দুই স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়। প্রথম স্তরে সম্পদসমূহ লিপিবদ্ধ করা হয়। সম্পদসমূহ দুই ভাগে দেখানো যায়, একটি হচ্ছে স্থায়ী সম্পদ এবং অপরটি হচ্ছে চলতি সম্পদ। দুই ভাগে যেভাবে দেখানো যায়, একটিতে দেখানো যায় যে চলতি দায়, যেমন পাওনাদার বকেয়া খরচ, দীর্ঘমেয়াদী যায়, ব্যাংক ঋণ, মোট দায়ের পরপরই মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়। মোট দায় এবং মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্তের সমষ্টি মোট সম্পদের পরিমাণের সমান হয়, অর্থাৎ সম্পত্তি এবং দায় যে দুটি পাশাপাশি ঘরে থাকে, দুই পাশাপাশি ঘরের এক্সাক্ট অ্যামাউন্টই সেম হবে। আর যেটি আরেকটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে যে তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে সাজানো হয়, অর্থাৎ যে সম্পদ যত দ্রুত নগদ টাকায় পরিণত করা যায় তাকে আগে দেখানো হয় এবং চলতি সম্পদগুলোকে পরে দেখানো হয়। এটি অন্য একটি নিয়মও ফলো করা যায়, যেমন দীর্ঘমেয়াদী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়গুলোকে আগে না দেখিয়ে বরং চলতি দায় এবং চলতি সম্পদকে আগে দেখানো হয়, তারপর পর্যায়ক্রমে স্থায়ী সম্পদ এবং স্থায়ী দায়গুলোকে পরে দেখানো হয়। সম্পত্তি দায়ের শ্রেণীবিভাগের কেন প্রয়োজন? মূলত সম্পত্তি দায়ের শ্রেণীবিভাগের প্রয়োজন চলতি নাকি স্থায়ী, এই শ্রেণীবিভাগের মাধ্যমে আমাদের পক্ষে জানা সম্ভব হয় যে আমাদের মোট তারল্যের পরিমাণ কত, আমাদের ঋণ পরিশোধের ক্ষমতার পরিমাণ কত। এটি আমরা পরবর্তী নেক্সট টপিকে যখন দেখব যে কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যেই অনুপাতগুলো বা যে হিসাবগুলো বের করা হয়, সেই হিসাবগুলো যখন আমরা আলোচনা করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মূলত কোন দায় তাড়াতাড়ি এবং কোন দায় দেরিতে পরিশোধ করা হবে তা জানা যায়। দুই শ্রেণীর দায়ের ব্যবস্থাপনা দুই রকম হবে এবং ব্যবস্থাপনাটা আসলে কি রকম হবে, চলতি সম্পদের পরিমাণ বেশি নাকি চলতি দায়ের পরিমাণ বেশি, স্থায়ী সম্পদের পরিমাণ বেশি নাকি স্থায়ী দায়ের পরিমাণ বেশি, এই সম্পর্কে একটি আইডিয়া পেলে মূলত পরবর্তী স্টেপস নেওয়া ইজি হয়ে যায়। যেমন যে সকল সম্পদ সর্বোচ্চ 1 বছরের মধ্যে ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়া নগদ অর্থে রূপান্তর করা যায় তাই হচ্ছে চলতি সম্পদ, আর ঠিক অপোজিটটি হচ্ছে চলতি দায়। আর যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায় ব্যবহৃত হতে পারে, এগুলো বিক্রয়ের জন্য ক্রয় করা হয়নি, সেগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। আর যেই সব দায় দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে, এটিকে খুব দ্রুত পরিশোধ না করলেও চলবে, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী বা স্থায়ী দায়। এখানে একটি পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হয়েছে। সম্পদ সমূহ দেওয়া আছে, চলতি সম্পদকে আগে দেখানো হয়েছে, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগকে দেখানো হয়েছে, তারপর স্থায়ী সম্পদকে দেখানো হয়েছে। সবগুলোকে যোগ করে যোগফলের সাথে আমরা দায় সমূহ মালিকানা সম্পদ থেকে মালিকানা সম্পদকে বিয়োগ করেছি। মালিকানা সম্পদের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী দায় আগে দেখানো হয়েছে, তারপর দীর্ঘমেয়াদী দায় এবং সবশেষে মূলধন দেখানো হয়েছে। এখানে আমরা সম্পদ সমূহের ক্ষেত্রে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদকে একসাথে যোগ করব, আর দায় সমূহ মালিকানা সত্ত্বের ক্ষেত্রে স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, মূলধনকে একসাথে যোগ করব, তারপর মোট স্থায়ী সম্পদ থেকে মোট দায় ও মালিকানা সম্পদকে বিয়োগ করব। যে অ্যামাউন্টটি থাকবে বিয়োগ করব না, মোট সম্পদের পরিমাণ আর মোট দায়ের পরিমাণ মূলত সমান সমানই থাকবে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ। এখানে আমরা 8টি নীতি দেখছি, যেগুলো মেনেই মূলত আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। প্রথমটি রয়েছে ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতি বা এন্টিটির মধ্যে রয়েছে যে ব্যবসায়ে বিভিন্ন ধরনের যে
পৃথক বিভিন্ন ধরনের যেই মালিকানাগুলো রয়েছে, অর্থাৎ ব্যবসার মালিককে আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৃথক বলে বিবেচনা করব, তখন মালিকের নামে হিসাব না রেখে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যাবতীয় হিসাব রাখা হয়। এই জন্য মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসার একটি দায় হয়। আবার মালিক যখন ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করে, তখন সেটি নিজস্ব খরচ নামে পরিচিত হয়। চলমান প্রতিষ্ঠান ধারণা, তার মানে হচ্ছে একটি নির্দিষ্ট মেয়াদী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে বলেই ধরে নেওয়া হয়, অর্থাৎ বছরের পর বছর চলবে। এইটি ধরে নিয়ে আমরা বিভিন্ন আইটেম প্রস্তুত করে থাকি। যেমন আমরা অপচয় ধরি, আমরা অনাদি পাওনা সঞ্চিতির পরিমাণ ধরি, তারপর আমরা অগ্রিম আয়, বকেয়া আয় এগুলো ধরি। এগুলো হিসাবকাল, এগুলো ধরেই মূলত আমাদেরকে ব্যবসাগুলো চালাতে হয়। এরপর রয়েছে হিসাবকাল ধারণা। ব্যবসায় নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই, তাই ব্যবসার আর্থিক অবস্থা জানতে অনির্দিষ্ট কাল অপেক্ষা করা যাবে না, বরং প্রতি বছরই ব্যবসার আর্থিক অবস্থা জানার জন্য বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। এই এক একটি যে হিসাব ভাগগুলো রয়েছে, এগুলোকে বলা হয় হিসাবকাল। বকেয়া ধারণা রয়েছে। আয় নেওয়ার বিবরণী শুধু নগদ প্রাপ্তি, নগদ প্রদানের উপর ভিত্তি করে প্রস্তুত হয় না। বিভিন্ন সময় ব্যবসার প্রয়োজনে অনেক সময় বকেয়া লেনদেনও চালাতে হয়। এর ফলে অগ্রিম আয় ও অগ্রিম ব্যয়, অগ্রিম খরচ ও বকেয়া খরচ নামে বিভিন্ন আইটেমগুলো আমরা মেনে চলি। এরপর রয়েছে রক্ষণশীলতা নীতি। এই নীতি অনুযায়ী মুনাফা নির্ণয়ে রক্ষণশীল হতে হবে, অর্থাৎ যতদূর সম্ভব কম মুনাফা দেখাতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেখাতে হবে এবং আয়ের পরিমাণ কমিয়ে দেখাতে হবে। এ কারণেই সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলেও সেটি দেখানো হয় না, বরং সেটি কম মূল্যে সেখানে দেখানো হয়। এরপর আছে ক্রয় মূল্য নীতি বা কস্ট প্রাইস প্রিন্সিপালস। এই নীতি অনুযায়ী স্থায়ী সম্পদসমূহ যে মূল্যে ক্রয় করা হয়েছিল, সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। বাজার মূল্যে দেখানো হয় না, কারণ স্থায়ী সম্পদ বিক্রির জন্য নয়, বরং দীর্ঘকাল ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করা হয়। ক্রয় মূল্য বলতে সম্পত্তি অর্জনে প্রদত্ত অর্থ ও ব্যবহার উপযোগী করার জন্য আনুষঙ্গিক খরচ সবগুলোকেই একসাথে বোঝায়। এরপর রয়েছে সামঞ্জস্য নীতি। প্রত্যেক বছর হিসাবকালের যে হিসাব সমূহ রয়েছে, সেটা আমরা একই নীতি অনুসরণ করে প্রস্তুত করে থাকি। ফলে এক বছরের এক পদ্ধতি অন্য বছর আরেক পদ্ধতি অনুসরণ করলে যে প্রবলেমস গুলো হতো, সেই প্রবলেমস গুলো অ্যাভয়েড করা পসিবল হয়। এরপর রয়েছে বস্তুনিষ্ঠতা ধারণা। মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের বস্তুনিষ্ঠতা প্রথা বলতে হিসাব রক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তার দ্বারা লেনদেন সমূহ হিসাবভুক্তকরণকে বোঝায়। হিসাব রক্ষককে হিসাবের প্রাসঙ্গিকতা, অপ্রাসঙ্গিকতা বিচার করে হিসাবের বইতে লেনদেন লিপিবদ্ধ করতে হবে। যেমন প্রতিষ্ঠান কোন স্থায়ী সম্পদ যা দীর্ঘদিন ব্যবহার করে স্বল্প মূল্যের বিনিময়ে ক্রয় করলো, হিসাব রক্ষক উক্ত ক্রয়কে সম্পদ হিসেবে লিপিবদ্ধ না করে খরচ স্বরূপ লিপিবদ্ধ করবেন। যেমন ঘড়ি, স্ট্যাপলার, পাঞ্চিং মেশিন, ক্যালকুলেটর প্রভৃতি ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার করা হয়, কিন্তু এদের মূল্য অপেক্ষাকৃত কম হয় সম্পদের অন্তর্ভুক্ত না হয়ে, বরং এদেরকে আমরা খরচ হিসেবে লিপিবদ্ধ করে থাকি। এগুলো গেল হচ্ছে নীতিগুলো। এরপর আছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিভিন্ন বিবেচ্য বিষয়সমূহ। আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য বা আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য আমরা বিভিন্ন নীতি বা বিভিন্ন পলিসি ফলো করে থাকি, যেগুলোকে আমরা বিবেচ্য বিষয় হিসেবে বলবো। এখন কি কি ব্যাপার আমরা বিবেচনা করে থাকি সে সম্পর্কে আমরা আসি। আছে বকেয়া ব্যয়। রেয়ামিল প্রস্তুত করার পর দেখা গেল যে 500 টাকা মজুরি বকেয়া আছে, তখন বকেয়া ধারণা অনুযায়ী এই 500 টাকা বিশদ আয় বিবরণীতে ব্যয় হিসেবে দেখাতে হবে, কারণ এটি বর্তমান বছরের খরচ, এবং সমপরিমাণ টাকা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাতে হবে, কারণ এটি দ্রুত পরিশোধ করতে হবে। একইভাবে অগ্রিম প্রদত্ত ব্যয় অন্যান্য সম্পদের মতোই পরবর্তী বছর বা পরবর্তী বছরগুলোতে আমাদেরকে সুবিধা দিবে, তাই এটি একটি সম্পদ হিসেবে দেখাতে হবে, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। আর খরচের ঘরে এটি অগ্রিম প্রদত্ত ব্যয় নামে যাবে। প্রাপ্য আয় বা বকেয়া আয়, এটি বিশদ আয় বিবরণীতে আয় সেক্টরে যাবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের প্রাপ্য সুদ নামে দেখাতে হবে। এরপর আছে অগ্রিম প্রাপ্ত আয়। এটি একটি দায়, কারণ আপনাকে যে আয়টি আপনি এখনই পেয়ে ফেলেছেন তার সুবিধা আপনাকে ভবিষ্যতে দিতে হবে।
সেজন্য এটিকে দায় এবং অগ্রিম এবং আয় হিসেবে দেখানো হয়েছে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ব্যবসায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য যে পণ্য উত্তোলন করবে এর ফলে ব্যবসায় নয় বরং ব্যবসায় থেকে উত্তোলন নামে এটি ব্যয়ের ঘরে যাবে এবং মালিকের মূলধনে থেকে টাকার পরিমাণ ক্রয় হিসাব থেকে এটি বাদ দেওয়া হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে এটি মালিকের মূলধন থেকে বাদ যাবে। আছে অবচয়, যা একটি মোস্ট কমন আইটেম আর্থিক অবস্থার বিবরণীতে। স্থায়ী সম্পদের ব্যবহারের ফলে যে ক্ষয়প্রাপ্ত হয় এর ফলে স্থায়ী সম্পদ থেকে এই অবচয়গুলোকে বাদ দিয়ে সেই অ্যামাউন্টটিকে স্থায়ী সম্পদে দেখাতে হয়। আবার এই অবচয়টি একটি ক্ষতি বা খরচ, সেজন্য এটিকে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যয় সাইডে দেখানো হবে। যা পুঞ্জীভূত অবচয় নামে যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে দেখাতে হবে, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। আমরা দেখি বিশদ আয় বিবরণীতে আমরা ব্যয়ের ঘরে যন্ত্রপাতির অবচয় নামে 12,000 টাকা লিখব। একই সাথে স্থায়ী সম্পত্তিতে আমরা যন্ত্রপাতি থেকে যে 80,000 টাকা রয়েছে, যখন 15% ধরতে বলা হয়েছে তখন 80,000 × 15% 12,000 টাকা আমরা যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবচয় নামে বাদ দিব এবং অবশিষ্ট 68,000 টাকা আমরা কলামে লিখব। আচ্ছা, অনাদায়ী পাওনা, সেটি নিয়ে আমি আলোচনা করেছি। এটিকে আমরা দেনাদার থেকে বাদ দিব। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশ থেকে দেনাদার বিয়োগ অনাদায়ী পাওনা যে অ্যামাউন্টটি থাকবে সেটি হচ্ছে কলামের ঘরে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি বলেছি যে একটি পার্সেন্টেজ ধরে সেটিকে করতে হবে। দেনাদারের উপর এই পার্সেন্টেজটি হবে। দেনাদার থেকে অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটি থাকবে তা থেকেও আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে সেই অ্যামাউন্টটি কলামের ঘরে লিখব। আর এই অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনার সাথে যোগ হয়ে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যয়ের ঘরে যাবে। এখানে দেখানো হয়েছে কিভাবে যাবে। অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করা হয়েছে আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়া হয়েছে আর দেনাদার থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়া হয়েছে, যেটি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে উল্লেখিত ছিল। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি শুধুমাত্র বিশদ আয় বিবরণীতে যাবে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া আরো কয়েকটি অ্যামাউন্টের কথা এখানে বলা হয়েছে। বকেয়া খরচ আছে, অগ্রিম প্রদত্ত খরচ, প্রাপ্য বা বকেয়া আয় আছে, অগ্রিম প্রাপ্ত আয়, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে যেটি হবে যে সমাপনী মজুত পণ্য বলতে মূলত অবিক্রিত অবস্থায় যে পণ্য থাকে বা রয়েছে এখনো সেই পণ্যকে বোঝানো হয়েছে। এটির বাজার মূল্য এবং ক্রয় মূল্য ভিন্ন হলে হিসাব রক্ষণশীলতা নীতি অনুযায়ী যে দুটি মূল্যের মধ্যে যেটি কম সেটিকে সমাপনী মজুত পণ্যের মূল্য হিসেবে ধরতে হবে। এটিকে আমরা বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট হিসাবকালের ক্রয় হতে বাদ দিয়ে দেখাবো আর আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মজুত পণ্যের নামে চলতি সম্পদে দেখাতে হবে। অব্যবহৃত মণিহারি বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট হিসাবকালের মণিহারি খরচ হতে বাদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে ইনক্লুডেড হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাব নামে বিশদ আয় বিবরণী থেকে বাদ যাবে ক্রয় হিসাব থেকে আর আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন হতে বাদ যাবে পণ্য উত্তোলন নাম দিয়ে দেখাতে হবে। মূলধনের সুদ একইভাবে যদি মূলধনের সুদ উল্লেখ থাকে তাহলে সেই পরিমাণ টাকাটি মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে আর যদি এটিকে মূলধনের সুদ হচ্ছে বিশদ আয় বিবরণীর খরচ হিসেবে দেখাতে হবে। এরপর আছে উত্তোলনের সুদ। উত্তোলনের সাথে যদি উত্তোলনের সুদও ইনক্লুডেড থাকে তাহলে আমাদেরকে যেটি করতে হবে যে অপরিচালন আয় হিসেবে দেখাতে হবে বিশদ আয় বিবরণীতে আর আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন হতে বাদ দিয়ে দেখাতে হবে। মূলধন হতে নরমালি আমরা উত্তোলন বাদ দেই আর উত্তোলনের সুদ থাকলে মূলধন থেকে উত্তোলন বাদ দিব, যে অ্যামাউন্টে থাকবে তার থেকে উত্তোলনের সুদও বাদ দিব। আর সারা বছর ধরে যদি হিসাব করা হয় তাহলে গড়ে 6 মাসের সুদ ধরা হয়ে থাকে, অর্থাৎ যে পার্সেন্টেজ বের হবে সেটিকে আমরা 2 দিয়ে ভাগ করব বা যে পার্সেন্টেজ বের হবে তাকে আমরা 6 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তোলনের সুদ পেয়ে যাব। আর যদি সেখানে কোন তারিখের কথা উল্লেখ থাকে তাহলে সেই তারিখ অনুযায়ী আমাদেরকে এটি লিখতে হবে। অবচয় ব্যবহারের ফলে স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, কলকব্জা এবং দালান কোঠা ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয় বা ক্ষতি অবচয় নামে বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচ হিসেবে দেখানো হয়।
অন্যদিকে পুঞ্জীভূত অবচয়ের সাথে চলতি হিসাবকালের অবচয় যোগ করে আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দেখাতে হবে। আসবাবপত্রের ক্রয় মূল্যের উপর 10% অবচয় ধার্য করা হয়েছে, এটি সম্পর্কে আগে আলোচনা হয়েছে। এরপর আছে অবলোপন। যদি অবলোপন নামে কোনো আইটেম থাকে, সুনামের 20% অবলোপন করো, সেটা মিলে সুনাম আছে 50,000 টাকা, তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সুনাম নামে 50,000 টাকা লিখবো। তা থেকে 50,000 টাকার 20% মানে 10,000 টাকা বের করব, সেটিকে আমরা সুনাম থেকে বাদ দিব। আর বিশদ আয় বিবরণীতে খরচ হিসাবে সুনামের অবলোপন নামে একটি আইটেম লিখব। প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ হলে সেটি আমরা খরচ বিশদ আয় বিবরণীতে খরচের আইটেমে যাবে। আর যদি এটি সমন্বয় থাকে তাহলে এটি আর্থিক অবস্থার বিবরণীতে যে সম্পদ হিসেবে দেখানো হবে। অলিখিত ক্রয়, ধরা যাক চলতি হিসাবকাল 5,000 টাকার ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ হয়নি, এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে ক্রয়ের সাথে 5,000 টাকা যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাওনাদারের সাথে 5,000 টাকা যোগ করতে হবে। অলিখিত ক্রয়, এটা যদি ধারে ক্রয় করা হয়ে থাকে। অলিখিত ক্রয় ফেরতকে ক্রয় থেকে বাদ দিতে হবে, একই সাথে আর্থিক অবস্থার বিবরণীতে পাওনাদার থেকেও বাদ দিতে হবে। অলিখিত বিক্রয় পণ্য বিক্রির সাথে যোগ করতে হবে আর দেনাদারের সাথেও যোগ করতে হবে। অলিখিত বিক্রয় ফেরতকে আমরা দেনাদার থেকে বাদ দিব এবং বিক্রয়ের সাথে বিক্রয় থেকেও বাদ দিব। বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, কিছু কিছু মুনাফা জাতীয় খরচ হতে একাধিক বছর সুবিধা পাওয়া যায়। ওই খরচকে একটি হিসাবকালের খরচ হিসেবে না দেখিয়ে পরবর্তী কয়েকটি হিসাবকালের খরচ হিসেবে দেখানো হয়। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন খরচ, আছে অবচয় হিসাব ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বিজ্ঞাপন খরচের 2/3 বিলম্বিত করতে হবে। যদি এরকম দেয়া থাকে তাহলে 30,000 টাকার 2/3 মানে 3 দিয়ে ভাগ করে 2 অংশ মানে 20,000 টাকা দেখাতে হবে। এটি যাবে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন নামে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে, আর যে পুরো বিজ্ঞাপনটি রয়েছে সেই পুরো বিজ্ঞাপনের অংশটুকু যাবে বিশদ আয় বিবরণীর খরচ পাশে। বকেয়া মূলধন জাতীয় ব্যয়, বাকিতে যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা যা লিপিবদ্ধ হয়নি, এটি যন্ত্রপাতির সাথে যোগ হবে এবং পাওনাদারের সাথেও যোগ করে চলতে দেখানো হবে। দুর্ঘটনায় বা আগুনে বিনষ্ট পণ্য, ব্যবসার অস্বাভাবিক ক্ষতি বা ব্যবসার মোট লাভ নির্ণয়ের ক্ষেত্রে ক্ষতি হিসেবে বিবেচনা করা উচিত। এখানে আমরা দুটি সেগমেন্ট দেখছি। যে উদাহরণ 1-এ বলা হয়েছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 80,000 টাকা, এই মূল্যায়নের পরক্ষণেই 10,000 টাকার পণ্য বিনষ্ট হয়েছে যা বীমা দ্বারা স্বীকৃত ছিল না। তার মানে 10,000 টাকার আমাদের ক্ষতি হয়েছে যা পণ্য থেকেও বাদ যাবে, মানে ক্রয় থেকে বাদ যাবে। এক্ষেত্রে আমরা বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে 10,000 টাকা বাদ দিয়ে বাকি অংশটুকু ক্রয়ের ঘরে লিখব। আর উক্ত আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা সমাপনী মূল্যের মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকায় উহাকে সমাপনী মজুত পণ্য হতে বাদ দিয়েও দেখাতে হবে। আবার যদি আগুনে বিনষ্ট পণ্য 20,000 টাকা, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 90,000 টাকা এবং বীমা কোম্পানি 15,000 টাকা ক্ষতিপূরণ করতে সম্মত হয়েছে। আগুনে বিনষ্ট হয়েছে 20,000 টাকা কিন্তু বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে 15,000 টাকা, তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়ালো আসলে 5,000 টাকা, কারণ 20,000 টাকার মধ্যে 15,000 টাকা তো আমরা পেয়ে ফেলছি। তাহলে বিশদ আয় বিবরণীতে ক্ষতি নামে 5,000 টাকা যাবে, সমাপনী মজুত পণ্য থেকে বাদ যাবে হচ্ছে 20,000 টাকাই, 20,000 টাকা বাদ যাবে। আর বীমা কোম্পানি হতে প্রাপ্য নামে সম্পদ পাশে আসবে 15,000 টাকা। আর আমরা জানি যে সব যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এরকম থাকলে আমরা মজুরি থেকে বাদ দেব এবং যন্ত্রপাতির সাথে যোগ করব। এটি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে করব। মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে, যেমন আসবাবপত্রের মেরামত 10,000 টাকা আসবাবপত্র হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে, এটা আমরা পরিচালন খরচের মধ্যে দেখাবো। আর স্থায়ী সম্পদের হতে 10,000 টাকা বাদ দিয়ে আসবাবপত্র 10,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। নগদ টাকা চুরি বা ছিনতাই হলে নগদ সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো হবে। আর বিশদ আয় বিবরণীতে খরচের ঘরে দেখাতে হবে। ক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত ভ্যাট প্রদান বা ভ্যাট আদায় ব্যয় বা আয় ছাড়া কিছুই নয়।
এটি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাট বিশদ আয় বিবরণীতে ক্রয় হতে বাদ দিয়ে দেখাতে হবে। বিক্রয়ের অন্তর্ভুক্ত ভ্যাট বিক্রয় হতে বাদ দিয়ে দেখাতে হবে। যদি বিক্রয়ের ভ্যাট ক্রয়ের ভ্যাট হতে বেশি হয় তাহলে পার্থক্য ভ্যাট চলতি হিসাব নামে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় দেখাতে হবে। পক্ষান্তরে এটি বিক্রয়ের ভ্যাট চেয়ে বেশি হলে চলতি সম্পদের ভ্যাট চলতি হিসাব নামে দেখাতে হবে। ব্যবসার আর্থিক অবস্থার মূল্যায়ন। এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে ব্যবসার আর্থিক বিবরণী প্রস্তুত করার পর বিভিন্ন তথ্য নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে সমস্ত অনুপাতগুলো বের করি সেগুলোর কতগুলো সূত্র এখানে রয়েছে, সেগুলো আমরা দেখি। আছে মুনাফার হার, বিক্রয় লব্ধ অর্থ এবং বিনিয়োজিত মূলধনের সাথে আমরা এটি তুলনা করতে পারি। নিট মুনাফা ও বিক্রয় লব্ধ অর্থের শতকরা হার এবং নিট আয় ও বিনিয়োজিত মূলধনের শতকরা হার নির্ণয় করতে পারি। যে সালে সেই বছরের মুনাফা অর্জনের ক্ষমতা অন্য বছরের চেয়ে ভালো, তেমনি ভাবে এই শতকরা হার যে ব্যবসায়ের বেশি সেই ব্যবসায়ের মুনাফা অর্জনের ক্ষমতা অন্য ব্যবসায়ের চেয়ে ভালো। নিট মুনাফার হার এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। নিট মুনাফা নিট বিক্রয় ইন্টু 100%, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, এখানে নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এখানে বিনিয়োজিত মূলধন কিভাবে বের করতে হয় সেটা বলা হয়েছে। মোট সম্পত্তি থেকে অস্পর্শনীয় সম্পত্তি বিনিয়োগ আর চলতি দায়ের যোগফলকে বাদ দিলে আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ জেনে যাব। চলতি দায় পরিশোধের ক্ষমতা, অর্থাৎ চলতি সম্পদ চলতি দায়ের তুলনা করে চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত নির্ণয় করে আমরা ব্যবসায়ের চলতি দায় পরিশোধ ক্ষমতা জানতে পারি। এর জন্য সাধারণত দুটি অনুপাত নির্ণয় করা হয়, একটি হচ্ছে চলতি অনুপাত আর একটি হচ্ছে তারল্য অনুপাত। চলতি সম্পদ থেকে চলতি দায়ের পরিমাণ ভাগ করতে হবে, আর চলতি অনুপাত তারল্য অনুপাত হচ্ছে চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচের যোগফলকে বাদ দিয়ে চলতি দায়ের পরিমাণ দেখানো। তারল্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কারণ এটি আদায় যোগ্য নয়। পাশাপাশি মজুত পণ্য বাদ দেওয়া হয় কারণ এটি তারল্য অন্যান্য চলতি সম্পদের থেকে তুলনামূলকভাবে কম। চলতি অনুপাত এবং তারল্য অনুপাত সাধারণত 2:1 হওয়া ভালো, অর্থাৎ চলতি দায় পরিশোধের জন্য চলতি সম্পত্তি শতকরা 50% আদায় হলেও চলে এবং তারল্য অনুপাত 1:1 হওয়া ভালো। এরপর আমরা এই চ্যাপ্টারস এর রিলেটেড যে বোর্ড কোয়েশ্চেন্স রয়েছে তার একটি সলিউশনে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।